তাতান, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও। আমি চিৎকার করে ছেলেকে তাড়া দিলাম। আসলে সকালবেলাটা এত কাজের ব্যস্ততা থাকে যে আমি রীতিমতো চোখে অন্ধকার দেখি। তাতানের বাবা সকালে 7টার ট্রেনে অফিস বেরিয়ে যায়। সেই জন্যে আমাকে ভোর 5টায় উঠে সকালের টিফিন আর দুপুরের লাঞ্চ রান্না করে প্যাক করে দিতে হয়। ও বেরোতে না বেরোতেই তাতানকে ঘুম থেকে তুলি। তাতান এখন ক্লাস 3, সেভাবে এখনো বুঝে উঠতে পারে না বলে পিছনে লেগে থাকতে হয় সমানে। ও ফ্রেশ হয়ে এলে দুধ বিস্কুট খাইয়ে ওকে পড়াতে বসি। স্কুলের হোমওয়ার্ক, পড়া সব তৈরি করিয়ে স্কুল ব্যাগ, জলের বোতল গুছিয়ে দিয়ে আমি আর এক দফা রান্নাঘরে ঢুকি। শ্বশুরমশাই মাছ মাংস যেটা আনেন সেটা রান্না করি। তারপর তাতানকে খাইয়ে টিফিন গুছিয়ে দিয়ে স্কুল বাসে তুলে দিয়ে আসি। একটানা কাজ সেরে তারপর আমি একটু দম ফেলার সময় পাই। কিন্তু আজ প্রায় বেলা 9:30 বাজতে চলল। শ্বশুরমশাই চা খেয়ে মাছ আনতে গেছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তাতানকে একটা মাছ ভেজে খাইয়ে আপাতত স্কুল পাঠিয়ে দিলে নিশ্চিন্ত। কিন্তু এত দেরি হচ্ছে দেখে ওকে স্নান করতে পাঠিয়ে আমি শ্বশুরমশাইকে ফোন করলাম। দেখলাম ওনার ঘর থেকেই রিংটোনের আওয়াজ আসছে। বুঝতে পারলাম ফোনটা বাড়িতেই ফেলে গেছেন। খুব বিরক্ত লাগলো। ফোনটা দেওয়া কিসের জন্য তাহলে, যদি দরকারের সময় কাজেই না আসে? তাতানকে ড্রেস পরিয়ে তৈরি করে যখন খাওয়াতে বসছি, শ্বশুরমশাই বাড়ি ঢুকলেন। অপ্রস্তুত হেসে বললেন, ও দাদুভাই খেতে বসে পড়েছে। আসলে অনেক বছর পর আজ সুজনের সঙ্গে দেখা, বুঝলে বৌমা। আমার স্কুল লাইফের বন্ধু, একেবারে জিগরি দোস্ত ছিলাম। চাকরি পেয়ে ও এতদিন বাইরেই ছিল। অনেক বছর পর দেশের বাড়িতে এসেছে তো, তাই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। একটু থেমে আবার বললেন, 1 পিস মাছ ভাজা তো, তুমি একটু আস্তে খাওয়াও, আমি ভেজে দিচ্ছি। আমি মুখ যথাসম্ভব গম্ভীর করে বললাম, না থাক বাবা, এই তাড়াহুড়োতে গলায় কাঁটা বিঁধে গেলে আর এক বিপত্তি হবে। ছেলে মানুষ, একটু ভাজা মাছ হলে খাওয়া হয়ে যায়, সেটাও কপালে নেই। তারপর তাতানকে ঝেঁঝে বললাম, ভাত নিয়ে এগালোগাল করছিস কেন? তাড়াতাড়ি খেতে পারছিস না? 10টা 10 হয়ে গেল, এক্ষুনি বাস এসে যাবে, তাড়াতাড়ি কর। শ্বশুরমশাই আমারই ভুল বলে ছেলেকে নরম গলায় বললেন, দাদু ভাই এখন খেয়ে নাও, স্কুল থেকে এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, কেমন? তাতান বাধ্য ছেলের মতো ঘাড় নাড়লেও আমি এবার রেগে গিয়ে বললাম, ছেলেটা বেরোনোর সময় এইসব অমঙ্গলের কথা না বললেই নয়, এসে খাবে বলতে আছে? এত বয়স হয়েছে আপনার, কখন কি বলতে হয় জানেন না? দেখলাম উনি মাথা নামিয়ে নিজের ঘরে চলে গেলেন। তাতানকে বাসে তুলে দিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম মাছের ঝোল করব বলে। তার আগে শ্বশুরমশাইকে রুটি আর পেঁপের তরকারি দিতে গেলাম। দিয়ে চলে আসছি, এমন সময় উনি ভয়ে ভয়ে বললেন, আজ একটা মিষ্টি দেবে বৌমা? আমার খুব রাগ হয়ে গেল। বললাম, সুগার কোলেস্টেরলের শরীরটা তো রোগের ডিপো তৈরি করেছেন, না হলে নিশ্চয়ই দিতাম। আগে যদি একটু মেপে জুপে খাওয়া দাওয়া করতেন তাহলে এখন এত নিয়ম তো মানতে হতো না। ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছে, কি করে দিই আমি আপনাকে বলুন তো? উনি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললেন, তোমার শাশুড়ি বেঁচে থাকতে সপ্তাহে 1 দিন রুটির সঙ্গে একটা করে মিষ্টি বরাদ্দ ছিল। আসলে আমি মিষ্টি খেতে বড্ড ভালোবাসি তো, তাই কড়া রুটিন থেকে 1 দিন ছাড় দিয়েছিল।
আমিও সারা সপ্তাহে ওই একটা দিনের অপেক্ষায় থাকতাম। ধুর, এত বকবক শোনার মতো সময় নেই, মনে মনে বলে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। দেখি ততক্ষণে কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। টিফিন খাওয়া শেষ করে শ্বশুরমশাই এসে বললেন, বৌমা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমি একটু পাড়ার দোকান থেকে নিয়ে আসছি, এখনই চলে আসব। আমি কোনো সাড়া দিলাম না। রান্না সেরে স্নান করে অনেকগুলো জামা কাপড় আয়রন করে রাখতে হবে, তাড়াতাড়ি তাতানের প্রজেক্টগুলোও রেডি করতে হবে, তারপর একটা ওয়েব সিরিজও দেখব, এই সব ভাবনাই মাথায় চলছিল। স্নান করতে যাব, হঠাৎ মনে পড়ল তাতানের স্কুলের খাতা শেষ হয়ে গেছে। কয়েকটা খাতা আর প্রজেক্টের কটা জিনিস আনতে হবে। দোকান বন্ধ হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাজারে বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর মোড় ঘুরতেই দেখি শ্বশুরমশাই মিষ্টির দোকানে বসে দই মিষ্টি খাচ্ছেন। আমার মাথা গরম হয়ে গেল। চুপচাপ জিনিস কটা নিয়ে বাড়ি ফিরে এলাম। উনি বাড়িতে আসার পর যাচ্ছে তাই করে বললাম, আপনার ছেলে প্রতি মাসে ওষুধের দোকানে এতগুলো করে টাকা দেয়, প্রতি মাসে চেক আপ, একগাদা টেস্ট, কী লাভ হচ্ছে? এদিকে আমরা রেস্ট্রিকশন করছি আর আপনি আমাদের লুকিয়ে চুরিয়ে যা ইচ্ছা তাই খাচ্ছেন। উনি চুপচাপ অপরাধীর মতো স্নান করতে চলে গেলেন। শনিবার বলে দুপুরে তাতান তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলো। স্কুল থেকে ফিরলে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তা না হলে সন্ধেবেলা পড়তে বসে ঢুলতে থাকে। বিকেলবেলা তাতান প্রত্যেক দিন দাদুর সঙ্গে পার্কে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু সত্যি বলতে কি, বাবা এখন কেমন যেন একটু হয়ে গেছে। ছেলেকে ওনার সঙ্গে পাঠাতে আমি ঠিক ভরসা পাই না। তাতানের বাবাও এই নিয়ে আমার প্রতি একটু অনুযোগ করে, কিন্তু আমি তাতে বিশেষ পাত্তা দিই না। যথারীতি আজও সে ঘুম থেকে উঠে বায়না জুড়ল দাদুর সঙ্গে মাঠে যাবে। শ্বশুরমশাই সঙ্গে সঙ্গে বললেন, চলুক না দাদু ভাই আমার সঙ্গে, আমি ঠিক দেখে দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না বৌমা। আমি বললাম, না বাবা, ও যেরকম ছাদে খেলা করে সেরকমই খেলা করুক, একদিন গেলেই রোজ বায়না করবে, কোনো দিন একটা আপদ বিপদ হবে তখন আমারটাই যাবে, কারুর কিচ্ছু হবে না। এইসব কথার মধ্যে কখন যে তাতানের বাবা অফিস থেকে ফিরে এসেছে আমি বুঝতে পারিনি। আমাকে বলল, তাতান শুধু যে আমাদেরই সন্তান এমন নয়, ওর দাদুরও ওর প্রতি একটা অধিকার আছে। তোমার সবসময় এরকম করাটা কি ঠিক? বাবা একজন বয়স্ক মানুষ, অভিজ্ঞ, তিনি ওকে দেখে রাখতে পারবেন না? এগুলো কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি। আমি কিন্তু আমার কথায় অটল রইলাম। তাতানের বাবার সঙ্গে ঝামেলা করলাম। সন্ধেবেলা পড়তে বসে তাতান বলল, মাম্মাম, কাল তো সানডে, স্কুল ছুটি, আমি আজকে একটুখানি পড়ে উঠে পড়ি না। দাদুভাই আমাকে কালকের সেই ভূতের গল্পটা কমপ্লিট করবে বলেছে। তাতানের বাবা তখন টিভি দেখছিল, আর বাবা মানে আমার শ্বশুরমশাই খবরের কাগজ পড়ছিলেন। রোজ সন্ধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে খবরগুলো মুখস্থ করা ওনার আগাগোড়ার অভ্যাস। তাতানের বাবা সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ, যাও দাদু ভাইয়ের কাছে, একদিন একটু কম পড়লে কিচ্ছু হবে না, মাঝে মাঝে গল্প শোনাও জরুরি। আমি সামনে কিছু বলতে পারলাম না, দুমদাম করে উঠে রান্নাঘরে চলে গেলাম। তাতানের দাদু তাতানকে নিয়ে নিজের ঘরে চলে গেলে আমি তাতানের বাবাকে খুব সিরিয়াস হয়ে বললাম, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করছি না। এই রকম প্রশ্রয়ে তাতান অবাধ্য হয়ে যাচ্ছে। ভূত প্রেত, রাজারানীর গল্প, এ আবার কি? ও তো এইগুলোতে বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে। এত পড়াশোনার চাপ, এত হোমওয়ার্ক,
এর মধ্যে এইসব গাল গল্প শুধু শুধু সময় নষ্ট করা নয়? তাতানের বাবা একটু জোর গলায় বলল, তাতান এখন অনেক ছোট, আর সব দাদু ঠাকুমার কাছেই নাতি নাতনি অনেক বেশি আদরের। দাদু ঠাকুমার যেমন তাদের কাছে পাওয়ার অধিকার আছে, তেমনি নাতি নাতনিরও ঠাকুমা দাদুর সঙ্গে সময় কাটানোর গুরুত্ব আছে। আসলের থেকে সুদ বেশি কথাটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমার রাগ হলো, তবে বেশি কথা বাড়ালাম না, জানি অশান্তি হবে। তরকারি কষিয়ে জল ঢেলে দিয়ে আমি বাবাকে ফোন করলাম। মনটা ভালো লাগছিল না। দেখলাম বাবা ফোন ধরল না। 3-4 বার রিং করে গেলাম। এবার সত্যিই চিন্তা হচ্ছে। আমি দেরি না করে বৌদিকে একটা ফোন করলাম। 2 বার রিং হতেই বৌদি ফোন ধরল। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় গো? কতবার করে ফোন করছি, ফোন ধরছে না। সঙ্গে সঙ্গেই বৌদি প্রচণ্ড বিরক্ত হয়ে ঝড়ের মতো বলে গেল, তোমার বাবার ফোন কোথায় থাকে আর তোমার বাবা কোথায় থাকে কোনো ঠিক ঠিকানা আছে? উনি বাজারে যাবেন, ফোন নিয়ে যাবেন না। মর্নিং ওয়াকে যাবেন, ফোন নিয়ে যাবেন না। তাদের দরকার থাক আর দুশ্চিন্তাই হোক, ওনার তো কিছু যায় আসে না। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার ভাইকে বলে বলে আমি তো আর পেরে উঠছি না। সে সংসারের প্রতি কোনো চোখ কান দেয় না। তুমি তো গতবার শুনেই গেলে বাবার প্রেশার কতটা হাই হয়ে আছে। ডাক্তার কি বলে গেলেন। আর উনি প্রায় দিন বন্ধুদের সঙ্গে তাসের আড্ডায় গিয়ে সিঙাড়া, কচুরি, তেলে ভাজা এই সমস্ত খেয়ে আসেন। আমি বললে সমানে অস্বীকার করে যান। আমি এদিকে বাড়িতে বুঝে শুনে খাবার দিই, আর উনি যদি বাইরে থেকে এই সব করে আসেন, তারপর যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায়, তোমরা ছেড়ে দেবে আমাকে? দোষ সেই আমার ঘাড়েই পড়বে। কিছুক্ষণ পর আবার বলল, তোমার দাদাকে কত করে বললাম তিন্নিকে ভালো স্কুলে ভর্তি করব, একটু বাইরের দিকে চলো, কিন্তু তোমার বাবা দেশের বাড়ি ছেড়ে যাবেন না। থাকতেন উনি এখানে, রান্নার লোক, কাজের লোক থাকতো, তুমি কাছাকাছি আসছো, দেখাশোনা করতে পারতে না একটু? একান্তই না হলে কত ভালো ভালো ফেসিলিটির বৃদ্ধাশ্রম ছিল। কিন্তু না, তোমার দাদা কিছুতেই বাবাকে ফেলে যেতে রাজি নয়। এইসব আদ্যিকালের সেন্টিমেন্ট আর জেদের জন্য আমার তিন্নির কেরিয়ারে যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। আরও কিছুক্ষণ বৌদি বকবক করে গেল। সবটাই বাবার বিরুদ্ধে বলা কথা। কিছু আমার কানে ঢুকলো, কিছু ঢুকলো না। ততক্ষণে আমার চোখটা জলে ভরে গেছে। আমি বললাম, মা যখন মারা যায় দাদা 10 আর আমি 7। বাবা চাইলে নতুন সংসার করতে পারত, কিন্তু আমাদের মানুষ করবে বলে ছেলে মেয়ে নিয়েই জীবন কাটিয়ে দিল। ভিটে ছেড়ে কি করে যাবে বলো? আর বয়স হয়েছে তো, একটু ভুলোমনা হয়ে গেছে। বয়স হলে মানুষ বাচ্চার মতো হয়ে যায়। এরকম করে বললো না, মাঝে মধ্যে রুটিনে একটু অদল বদল করে দিও, দেখবে আর লুকিয়ে খাবে না। আমাকে ফোন করতে বলো, আমি বুঝিয়ে বলবো। গলা বুঝে এলো। ফোনটা কেটে দিয়ে খাবার টেবিল রেডি করলাম। সবাইকে ডাকলাম। তাতানের বাবাকে বললাম, এবার থেকে অফিস থেকে আসার সময় সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবে অল্প করে, বাবার জন্য রেখে দেব। শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, এই রোদ গরমে রোজ বাজার যেতে হবে না, মাঝে মধ্যে আমি গিয়েও মাছ নিয়ে আসতে পারবো। আর লুকিয়ে বাইরের জিনিস খাওয়া কি খুব জরুরি?
শরীর খারাপ করলে কষ্টটা কার হবে বলুন তো? যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি হেলদি ফুড বানিয়ে দেব। তাতানকে বললাম, এখন থেকে স্যাটারডে আর সানডে দাদু ভাইয়ের কাছে তোমার গল্প শোনার দিন, হ্যাপি তো? দেখলাম বাবার আর বাবার ছেলের দুজনেরই চোখটা চিকচিক করে উঠল। জলে না খুশিতে বুঝতে পারলাম না, তবে আমার মনটা খুব হালকা হয়ে গেল। রাতে ফেসবুকে অন হতেই টাইমলাইনে বৌদির পোস্ট এলো। আমার বাবা আর নিজের বাবাকে দুই দিকে নিয়ে ছবি, সম্ভবত বিয়ের সময় তোলা হয়েছিল। ক্যাপশনে লেখা, আমার দুই ছেলে। আমি কমেন্টে লিখলাম, তোমার অবাধ্য ছেলেদের এমন করেই দুই হাত দিয়ে বেঁধে রেখো। অনেক দায় দায়িত্ব কর্তব্যভার সামলে ওরাও এখন বাচ্চা হয়ে গেছে। তুমি মা হয়ে একটু ধৈর্য ধরো। তুমিই তো বলো, মা হওয়া কি মুখের কথা? রচনা পার্বতী মোদক। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।